আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানী ঢাকার ফার্মগেটে গতকাল দুপুরে মেট্রো রেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় প্রায় 23.5 ঘণ্টা পর ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে। বেলা 11:15টার দিকে উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে ফার্মগেট রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে গতকাল দুপুর 12:30টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের এক যুবকের মৃত্যু হয়। এরপর থেকে 2.5 ঘণ্টা বন্ধ থাকার পর বেলা 3টা থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। আর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় সন্ধ্যা 7:15টায়। আজ সকালে খুলে পড়া বিয়ারিং প্যাড লাগানোর পর পরীক্ষামূলকভাবে ট্রেন পরিচালনা করার পরই বেলা 11:15টায় নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। দর্শক, এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাহিদ, অবশেষে মেট্রো পুরোপুরি চালু হলো। পিলারের যে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল সেটি পুনঃস্থাপনের পরই কিন্তু তা চালু হলো। আপনার কাছে জানতে চাই, কয়টায় চালু হলো আর এই সংক্রান্ত কি খবর আছে আপনার কাছে? 11টার পরেই কিন্তু চালু হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছিল যে 11টার পরপরই তারা চালু করবেন। তো সেই পরিপ্রেক্ষিতে তারা 2-3 বার ট্রায়াল দিয়েছেন। এই ফার্মগেট, কারওয়ান বাজার, এছাড়া বিজয় সরণি পুরো রুট জুড়েই কিন্তু তারা ট্রায়াল দিয়ে তারপরে সেটি নিশ্চিত করেছেন যে এখানে কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতির ঘটনা ঘটবে না। সেই পরিপ্রেক্ষিতে 11:15 থেকে 20 মিনিটের মধ্যেই তারা এই মেট্রো রেল সেবা চালু করেছেন। তা পুরোদমে কিন্তু চলছে। যদি দেখাই যে যাত্রীরা কিন্তু মেট্রো রেলে উঠছেন ধীরে ধীরে, কারণ এই সকাল থেকে পুরো সড়ক জুড়েই কিন্তু যে যানজটের সৃষ্টি সেটি কিন্তু দেখা গেছে। মানুষ অফিসগামী যারা ছিলেন তারা কিন্তু এই যানজট পুহিয়েছেন। তারা যারা সেই মেট্রো সেবা থেকে বঞ্চিত যারা হয়েছেন তারা এই দুর্ভোগে ভুগেছেন। পুরো রাজধানী জুড়েই সেই যানজটের চিত্র ছিল। এখনও এখানে মেট্রো কর্তৃপক্ষরা রয়েছেন, তারা এখনও খুঁটিনাটি চেক করছেন। বেয়ারিংয়ের যে কাজ লাগানো হয়েছে তাও এখন যে পরিপূর্ণভাবে সম্পন্ন করার যে কাজ সেটিও কিন্তু এখনও চলছে। যদি দেখাই উপরে সেখানেও কিন্তু এখনও যে নির্মাণ কাজে যারা আছেন তারা এখনও সেখানে রয়েছেন। তো পুরোপুরি মেট্রো সেবা চালু হয়েছে। সেই সব রুটে কিন্তু স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল চলবে। এছাড়া যাত্রীরা বলছেন যে এই দুর্ভোগে তারা যে 23 ঘন্টা ভুগেছেন সেখান থেকে এখন অনেকটাই স্বস্তি ফিরবে। কারণ এই মেট্রোর সেই বন্ধ হওয়ার কারণে যে রাত থেকেই যে তাদের ভোগান্তি সেটি কিন্তু ছিল, কারণ এখান থেকে উত্তরাগামী যে যাত্রী ছিল তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ ফার্মগেট থেকে। ইফতেখার। দর্শক, জানছিলাম মেট্রো চলাচলের খবর। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, সংঘর্ষের ঘটনার পর এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, আমি রয়েছি সিটি ইউনিভার্সিটির সামনে এবং এই যে সড়কটাই মিশেছে উত্তরা এবং মিরপুর থেকে। এই সড়ক ধরেই এর ঠিক আমার হাতের ডান পাশে 1.5 কিলোমিটার দূরত্বে হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেখান থেকেই গতকাল রাতে এখানে এসে তাণ্ডব চালানো হয় এবং আপনাদেরকে আমরা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছি। আমরা এখানে প্রবেশমুখী দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের জটলা এবং তারা মুহুর্মুহু কিছুক্ষণ আগে স্লোগান দিয়েছেন, মিছিল করেছেন এবং এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী সমবেত হয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে ভেতরে গিয়েছিলাম। এখানে আর মানে অক্ষত বলতে কিছু নেই, অর্থাৎ এখানে উপাচার্য, রেজিস্ট্রার, উপাচার্য থেকে শুরু করে কারো কোনো কক্ষের কোনো অক্ষত কোনো কিছু অবশিষ্ট এখানে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতে যে তাণ্ডব হয়েছে সেই তাণ্ডবের চিত্রগুলো আপনাদেরকে আমরা একটু যদি দেখাই। এখানে এই পরিস্থিতি এবং এখানে গাড়িগুলোর এই অবস্থা এবং আমার বাম দিকে যে গাড়িগুলো আছে সেখান থেকে কিছুক্ষণ আগে ঘটনার পর এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য কিংবা প্রশাসনের কেউ এখন পর্যন্ত এই ক্যাম্পাসে আসেননি। শিক্ষার্থীদের একটি
বড় এখন পর্যন্ত এই ক্যাম্পাসে আসেননি। এটা শিক্ষার্থীদের একটি বড় ক্ষোভের কারণ এবং তারা যে কথাটা বলছেন যে এই পরিস্থিতির পর থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এসেছিল এখানকার শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে, কিন্তু শিক্ষার্থীদের ধাওয়ায় তারা পালিয়ে গেছে। তো ইফতেখার এই সর্বশেষ চিত্র। দর্শক, জানছিলাম ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির সংঘর্ষ পরবর্তী পরিস্থিতির খবর। বিএনপির বৃহত্তর জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ও দেশপ্রেমিক কয়েকটি দল নিয়ে আসন সমঝোতার চেষ্টা চলছে, যা এখনও চূড়ান্ত হয়নি। আর এককভাবে নির্বাচন সহ যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হবার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বিএনপি জামাতের বাইরে তরুণদের বড় মোর্চা গড়ার চেষ্টা করছে এবি পার্টি। নূর হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতিতে মুখ্য হয়ে উঠছে নির্বাচনী জোটের আলোচনা। এরই মধ্যে যুগপৎ আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধীদের সঙ্গে বৃহত্তর জোট গঠনে প্রস্তুত বিএনপি, দিচ্ছে আসন ছাড়ের ইঙ্গিত। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন। বিএনপির বৃহত্তর জোটে অংশ না নিয়ে এর বিপরীতে ইসলামী দলসহ বেশ কয়েকটি দল নিয়ে নির্বাচনের আগে আসন সমঝোতা করতে চায় জামায়াত ইসলামী। তবে এখনো কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যারা বৃহত্তর জোটের কথা বলছেন তো ওনাদের সাথে তো ছোটোখাটো দল নানান ইস্যুতে তো আগে থেকেই আছে, এটা তো নতুন না, আছেন। এর সাথে হয়তো কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে। তা নির্বাচনের খেলা তো, বহু কিছু বাইরে থেকে অনেকে গুটি চালে, ভেতরে অনেক গুটি চালে। এখানে কি বলে, গিভ অ্যান্ড টেকের নানান ইস্যু থাকবে। ইসলামী দলগুলোর মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরা আরও তফসিল ঘোষণা হলে নির্বাচনী মেরুকরণে এখানে কোনো আসন সমঝোতা হবে বা কার সাথে কি কতটা হতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু আমরা একসাথে চলছি। প্রত্যেক দলের মধ্যে আন্তরিকতা দেখা যাচ্ছে। আমার মনে হয় আরেকটু সময় গেলে এগুলো একটা পরিণত রূপ হয়তো লাভ করবে। বিএনপির সঙ্গে জোটের ব্যাপারে আগ্রহী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বড় দলের সঙ্গে যুক্ত না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনের পথে হাঁটতে দলের অভ্যন্তরে আলোচনা রয়েছে বলে জানান এনসিপির সদস্য সচিব। আমরা বাংলাদেশে ক্রিয়াশীল যে কোনো রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় ছিলেন তাদের সঙ্গে জোটের আমরা সম্ভাবনা দেখি। আমরা এই সম্ভাবনাও দেখি যে জোটের বাইরে গিয়েও যদি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমাদের এককভাবে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রেও আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি। এনসিপি তরুণ রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কোনো জোট করতে পারে কিনা সে আলোচনা এখনও আমাদের মধ্যে চলমান রয়েছে। আমরা এখনো পরিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। পুরনো ধারার রাজনীতিকে কলুষিত উল্লেখ করে বিএনপি জামায়াতের সঙ্গে না গিয়ে তারুণ্য নির্ভর দলগুলোকে নিয়ে বৃহত্তর মোর্চা গড়তে চায় এবি পার্টি। গণতন্ত্র মঞ্চভুক্ত 6টা দল, নাগরিক ঐক্য, আপনার গণসংহতি আন্দোলন, তারপরে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি জাসদ, আর হলো আপনার ভাসানী অনুসারী পরিষদ বা ভাসানী জনশক্তি পার্টি। এই হলো 6টা দল। আর আমাদের হচ্ছে এবি পার্টি, এনসিপি এবং গণ অধিকার পরিষদ। এই 9টা দল মিলে আমরা একটা নতুন রাজনীতির জোট করার একটা প্রাথমিক আলোচনা আমরা শুরু করেছি। এটা এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। তবে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ঐকমত্য রয়েছে এসব রাজনৈতিক দলের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নদীতে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও নিষেধাজ্ঞা কার্যকর হয়নি সাগরে। ইলিশের দাম খুব কম থাকলেও খুশি জেলেরা। 2400 থেকে 2500 টাকা কেজি হিসেবে ইলিশ এখন 7 থেকে 800 টাকা করে বিক্রি হচ্ছে। তবে এসব মাছ পচে যাওয়ায় তুলনামূলক দাম কম বলে জানালেন ক্রেতা বিক্রেতারা। এ বিষয়ে আরও জানতে এখন যাচ্ছি ভোলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আফজাল, মাছ পচে যাওয়ার কারণ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে রয়েছি ভোলার দক্ষিণে, সর্বদক্ষিণে সামরাজ মাছঘাটে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে প্রচুর ইলিশ রয়েছে এখানে। এই মাছগুলো অবরোধের সময় ধরা এবং মাছ পচে যাওয়ার অন্যতম কারণ যেটি আমাকে জানিয়েছে যে অবরোধের 10 দিন পরে কিংবা অবরোধ শেষ হওয়ার 5-7 দিন আগে সাগরে যে ট্রলারগুলো গিয়েছে তারা গোপনে বরফ নিয়েছে এবং বরফ যা নেয়ার কথা সেই পরিমাণে বরফ নিলেও
তারা যে চাহিদা, যে সাগরে যে মাছ ধরার যে চাহিদা তার চেয়ে অনেক বেশি মাছ ধরতে পারাতে এই মাছগুলো রাখার যে বরফ, সেই বরফ ছিল না এবং লবণ পানি ঢুকে যাওয়া এবং পর্যাপ্ত বরফ না থাকার কারণে আপনার এই মাছগুলো পচে গেছে। এবং আজকের আমি গতকালকের এবং আজকের দুদিন ধরে আমি মাছঘাটে ঘুরেছি, সেখানে দেখেছি যে পর্যাপ্ত বরফ না থাকার কারণে মাছগুলো পচে যাওয়া, পেট ফেটে গেছে এবং নরম হয়ে গেছে। এর মধ্যে থেকে বাছাই করে ককশিটে করে মাছ পাঠানো হচ্ছে এবং মাছের দাম অনেক কম এবং যেটা বলা হয় যে 2400-2500 টাকার যে কেজি, সেটি এখন 800 টাকা 700-800 টাকা বিক্রি হচ্ছে এবং 600-700 টাকার যে হালি ছিল, যে কেজি হিসেবে যেটা বিক্রি হচ্ছে, সেটা 350 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে। এবং এটার নতুন কারণ হচ্ছে তারা প্রচুর মাছ পেয়েছে এবং আমি যতটুকু খবর পেয়েছি যে আমার সামনে যে নদী রয়েছে মেঘনা, এই ঘাটের আশপাশে অনেকগুলো ট্রলার রয়েছে, যে ট্রলারগুলোতে পর্যাপ্ত মাছ মজুদ রয়েছে এবং জেলেরা খুশি এই জন্য যে তারা যখন ভরা মৌসুম ছিল তখন তারা মাছ পায়নি এবং এখন এই নিষেধাজ্ঞার মাঝখানে তারা ঝুঁকি নিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তারা লাখ লাখ টাকার মাছ পেয়েছেন এবং অতীতে যে তাদের ক্ষতিটা ছিল সেটি পুষিয়ে উঠেছে। এবং আরেকটি বিষয় আমি জেলেদের সাথে আলাপ করেছি যে তারা মাছ যে ধরা নিষেধাজ্ঞা পিছিয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু সেটি করা হয়নি, যে কারণে ইলিশের পেটে এখনো কোনোটা ডিম এসেছে, কোনোটা ডিম আসেনি। তো ইফতেখার ছিল, এই ছিল আমার কাছ থেকে মাছ ধরা নিষেধাজ্ঞা এবং মাছ পচে যাওয়ার সর্বশেষ কারণ। দর্শক, জানছিলাম ভোলার ইলিশ আহরণ ও বাজারের খবর। ক্রিকেটের আরও খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বপ্নের মতো সিরিজ কাটিয়েছেন রিশাদ হোসেন। রেকর্ড 12 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরা। শেরে বাংলায় ছড়িয়েছেন মুগ্ধতা। সেই মুগ্ধ দর্শকের একজন ক্যারিবীয় সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রি। রিশানকে এই মুহূর্তে বাংলাদেশের সেরা সম্পদ বললেন সাবেক লেগ স্পিনার। ব্যতিক্রম নন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। তবে রিশাদের এই সাফল্য লম্বা সময় বিনিয়োগের ফল বলে মনে করেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। প্রথম ওয়ানডেতে বল হাতে 6 উইকেট, ব্যাট হাতে 2 ম্যাচে ক্যামিও ইনিংস। রিশাদ শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। যার নজর কেড়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্য করতে আসা ক্যারিবীয় সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রির। রিশাদকে এই মুহূর্তে বাংলাদেশের সেরা সম্পদ মনে করছেন তিনি। যে কোনো দলই লেগ স্পিনার অনেক বেশি পার্থক্য গড়ে দেয়। রিশাদের লাইন, লেন্থ ও উচ্চতার ব্যবহার সবই দারুণ। ব্যাটিংটাও বেশ ভালো করে। এই মুহূর্তে তাকেই বাংলাদেশের সেরা ক্রিকেটার মনে হয়েছে আমার। লম্বা সময় ধরে রাখলে ও আরও সাফল্য এনে দিবে। ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলেছেন রিশাদ হোসেন। এই পরিসংখ্যানই বলে দেয় ঘরোয়া ক্রিকেটের লেগ স্পিনারদের অবস্থান কোথায়। তবুও চন্দিকা হাতুড়ি সিংহের চাহিদাপত্রে লেগ স্পিনার থাকায় দীর্ঘ সময় জাতীয় দলের সঙ্গে থেকেছেন রিশাদ। এর ফলাফলও পেয়েছে বাংলাদেশ। টি-20তে ইতিমধ্যে 50 উইকেট তুলে নিয়েছেন এই লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের প্রধান কুশীলবও তিনি। রিশাদের এই সাফল্যকে লম্বা সময়ের বিনিয়োগের ফল বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। রিশাদের অনেক অবদান আছে, বিকজ ও এই জিনিসটাকে নিতে পেরেছে, অনেকে এটা করতে পারে না। ব্যাটিংটাও ইমপ্রুভ করেছে। সো সব মিলাইমূলক বেশ কয়েকজন ধাপে ধাপে বেশ কিছু ভালো কোচের আন্ডারে এসছে এবং রিশাদ সেটাকে ইউজও করেছে। বাকি যারা লেগ স্পিনার আছেন এই মুহূর্তে ইন্টারন্যাশনাল সার্কিটে সবাই দেখবেন মোস্টলি ফ্লিপার মারে আর গুগলি মারে, লেগ স্পিন খুব কম করে। সো আই হোপ যে হি কন্টিনিউস, বা গুড থিং যে হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, যেটা সবচেয়ে ভালো বিষয়। সবার জন্য অ্যাসেট, ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য একটা অ্যাসেট মনে হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজেও পার্থক্য গড়ে দিতে পারেন রিশাদ। দুই দেশের দুই সাবেক খেলোয়াড় এমনটাই মনে করছেন। নিলয় মজুমদার, এনটিভি নিউজ। আর এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।